আজকে আমরা আবার চলে এসেছি সরল সুদ কষার পরের অঙ্কগুলো নিয়ে। সরল সুদ কষার আগের অঙ্কগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো, সেগুলো তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা 1 থেকে 12 পর্যন্ত সেখানে পড়ে দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। আজকে আমরা করব 13, 14, 15, 16 এই 4টা অঙ্ক করব। তোমরা যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমরা শুরু করি। তোমরা বই বের করো, 13 নম্বর প্রশ্নটা একবার দেখো। 13 নম্বরে বলছে, কোনো মূলধন বার্ষিক শতকরা সরল সুদের হার 7 বছর সুদ আসলে 7,100 টাকা এবং 4 বছর সুদ আসল হলো 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। আমাদের এখানে বের করে দিতে বলেছে মূলধন আর বের করতে বলেছে সুদের হার। এই দুটো আমাদের এখানে বের করতে। মূলধন মানে আসলটাকে আমরা পি ধরি, আর সুদের হার মানে আর, এটাকে আমরা আর ধরি। তো এটা বের করতে হবে 4 বছরের মূলধন কত আর 4 বছরের সুদ আসল কত। তো আমরা অঙ্কটাকে করি, চলো। তাহলে লেখো যে 7 বছরের সুদ প্লাস আসল 7,200 টাকা, আর হলো 4 বছরের সুদ প্লাস আসল কত? সুদ প্লাস আসল একবার বইটা দেখে নাও, 6200 টাকা। তাহলে এটা আমরা করব অপসরণের পদ্ধতিতে, আমরা এটাকে বিয়োগ করব। তো তোমরা অপসরণের পদ্ধতি তো হয়তো জানোই যে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে দেবো মাইনাস, আর এখানে দেবো মাইনাস। এবার তোমরা বলো যে আমরা যদি বিয়োগ করি তাহলে কি বেরোবে এখান থেকে এটা বিয়োগ করলে 3 বেরোবে, এখান থেকে এটা বিয়োগ করলে 900 বেরোবে, 900 টাকা। এটা হবে 3 বছরের সুদ, তাই তো? তোমরা একবার দেখবে যে 7 বছরের সুদ আসল 7,200 টাকা, 4 বছরের, তাহলে 4 বছরের সুদ আসল এত টাকা, 6,200 টাকা। তাহলে 3 বছরের সুদটা আমরা পেয়ে গেলাম, সুদ হলো তাহলে 900 টাকা, তাই তো? তাহলে এবার তোমরা দেখো যে 1 বছরের সুদ কত হবে। 3 দিয়ে 9 কে নিচে নেমে চলে আসবে, এটা তো তোমরা জানোই, ঐকিক নিয়ম তো করেছিলেই, ঐকিক নিয়মের। এবার তাহলে 3 বছরের 1 বছরের পেয়ে গেলাম। এবার তাহলে বলো 4 বছরের সুদ কত হবে। 4 বছরের সুদ কত হবে, এটা হবে, তাই তো? তাহলে এবার আমরা এটাকে এটা দিয়ে কাটাকাটি করবো, 3 দিয়ে কাটবো, 3 অক্ষে 3, 3 তিরিকে 9, তাহলে হবে এটা 300। তাহলে আমরা এটা কত পেয়ে গেলাম, এটা হলো 3 4 12, 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ আমরা পেলাম কত, 1200 টাকা। এতটুকু আশা করি বোঝা গেছে। 4 বছরের সুদ যদি পাই 1200 টাকা, তাহলে 4 বছরের সুদ আসল কত, 6,200 টাকা। তাহলে এখান থেকে আমরা আসলটা পেয়ে যাবো। তাহলে সুতরাং এখানে একবার তোমরা দেখবে যে 4 বছরের সুদ আসল 6,200 টাকা। তাহলে লিখবো যে 4 বছরের সুদ আসল 6,200 টাকা। এবার সুদ আসল পেয়ে গেছি 6,200 টাকা। এবার 4 বছরে আমরা সুদ পেয়েছি 1200 টাকা। তাহলে এবার তোমরা লেখো যে 4 বছরের সুদ 1200 টাকা। এবার সুদ আসল থেকে যদি আমরা সুদটা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, সুদ আসল থেকে যদি আমরা সুদটা বিয়োগ করি তাহলে আমরা পাবো আসলটা। তাহলে 4 বছরের আসল বলতে পি, এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো। তাহলে 4 বছরের আসল আমরা এটা 6,200 থেকে 1200 বিয়োগ করব, তাহলে আমাদের চলে আসবে হলো 5,000 টাকা। এবার আমরা এই পাশে করি অঙ্কটা। এবার তোমরা একটা জিনিস দেখবে, কেমন দিচ্ছি, এখানে আমাদের কি জানতে দিয়েছে, মূলধন আর সুদের হার, তাই তো? তো এখানে আমরা মূলধন পেয়ে গেছি, দেখো
বছরে আসল হলো 5,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো আসল, আসল সমান সমান পি, পি সমান সমান 5,000 টাকা। তারপরে দেখবে তোমরা 4 বছরের সুদ কত, সুদ 4 বছরের সুদ হচ্ছে সুদ সমান সমান আই। দেখো 4 বছরের সুদ এখানে কত বেরিয়েছে, 4 বছরের সুদ বেরিয়েছে এখানে 1200 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 1200 টাকা। সুদের হার কত, সুদের হার আমাদের বের করতে হবে। সময় কত, সময়, সময় টি, সময় দেখো বলছে 4 বছর, এই যে 4 বছর, তাহলে সময় হচ্ছে 4 বছর। আর সুদের হার, সুদের হার কত, সুদের হার, সুদের হার হচ্ছে আমাদের আর মানে বের করতে হবে, এটাকে আমাদের বের করতে হবে। তাহলে তোমরা সূত্রটা তো সবাই জানো, তাহলে আমার সাথে একবার বলো, আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে আই এর মান আমরা বুঝিয়ে দেবো, আই সমান সমান 1200। পি কত আছে, পি আছে 5,000। টি কত আছে, টি আছে 4 বছর। আর এর মান আমাদের বের করতে হবে ডিভাইডেড বাই 100। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি কি হবে, এই শূন্য এই শূন্য কেটে দেবো, এই শূন্য আর এই শূন্য কেটে দেবো, তাহলে কি থাকছে, তাহলে থাকছে হলো 1200, এদিকে যা আছে আমরা তাই লিখে দিচ্ছি। এখানে থাকছে 50 ইন্টু 4 ইন্টু আর। তাহলে এবার তোমরা জানো এই এই সংখ্যাটাকে 50 ইন্টু 4 ইন্টু আর, 50 ইন্টু 4টাকে আমরা যদি সমান সমানের এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হবে, তাহলে এটা ভাগ হবে। তাহলে এটা ভাগ করে দিই, 1200 ভাগ 50 ইন্টু 4 সমান সমান আর। তাহলে এই শূন্য কেটে দিচ্ছি, এই শূন্য কেটে দিচ্ছি, তাহলে এটাকে 4 দিয়ে কাটছি, 4 অক্ষে 4, আর এটা হলো 3 4 12 30। এটাতে 5 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে কত হবে, 5 6 30। তাহলে আর সমান সমান কত, এটা কত আসছে 6 আর। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর সমান সমান 6%, তাই তো, এটা আমরা লিখতে পারি আর সমান সমান 6%। উত্তরটা বেরিয়ে গেল। দেখো মূলধন আমাদের আসল যেটা বের করতে বলেছে, আসল তাহলে 5,000 টাকা, আর সুদের হার হলো 6%। তাহলে 5,000 টাকা আসলে, 1200 টাকা সুদে, 4 বছরের সুদের হার 6%। তাহলে আমরা উত্তর লিখি, উত্তরটা আমরা এখানে লিখি, উত্তর মূলধনের পরিমাণ, মূলধনের পরিমাণ 5,000 টাকা, আর সুদের হার, সুদের হার কত, 6%। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝেছো সবাই, তোমরা অঙ্কটা করে নেবে আরেকবার। যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে কমেন্ট করবে। তাহলে এবার আমরা করছি 14 নম্বর অঙ্কটা। আচ্ছা 14 নম্বর অঙ্কটা কিন্তু খুব এক কমন অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসে। 13 নম্বর অঙ্কটাও কমন অঙ্ক, তো 13 14 তোমরা একটু স্টার্ট দিয়ে রাখবে, এইরকম টাইপের অঙ্কগুলোই কিন্তু আসে, ঠিক আছে। 14 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 3,660 টাকা ও 2,480 টাকা ফেরত পান। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হবে তা নির্ণয় করো। তাহলে এখানে বলতে চাইছে এখানে দুজন ব্যক্তি আছে, তোমরা একবার অঙ্কটা বুঝবে শর্টকাটে। এখানে দুজন ব্যক্তি আছে, একটা হলো অমল রায়, অমল রায়, আর একজন আছে পশুপতি ঘোষ, পশুপতি ঘোষ, এই দুই ব্যক্তি আছে। তো বলতে চাইছে যে দুই ব্যক্তি 2,000 টাকা জমা রেখেছেন ব্যাংকে, ইনি ইনি রেখেছেন ব্যাংকে, আর ইনি পশুপতি ঘোষ রেখেছেন পোস্ট অফিসে, পোস্ট অফিসে। তাহলে এখানে জমা রেখেছেন টাকা। তাহলে অমল রায় ইনিও 2,000 টাকা জমা রেখেছেন, তোমরা কিন্তু লক্ষ্য করবে এই জিনিসটা, ইনিও 2,000 টাকা জমা রেখেছেন। তাহলে বলছে যে তিনি 3 বছর পর, 3 বছর পর সুদে আসলে পেয়েছেন যথাক্রমে তিনি 2,360 টাকা, সরি, আর ইনি 3 বছরে পেয়েছেন, 3 বছরে পেয়েছেন 2,480 টাকা। এবার বলতে চেয়েছে দেখো যে এদের সরল সুদ কষা মানে রেট অফ ইন্টারেস্ট, আর এদের এই যে পোস্ট অফিসের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট, এই যে রেট অফ ইন্টারেস্ট, এই যে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হারটা বের করতে হবে, বের করে তাদের অনুপাতটা কত হবে, মানে এটার কত পার্সেন্ট সুদে
তিনি হলে এই টাকাটা পান, আর এটার কত কত পার্সেন্ট সুদ হলে তিনি এই টাকাটা পান। তো দুটার যখন সুদের হারটা আমরা বের করব, তো সেখান থেকে আমাদের অনুপাতটা বের করতে, তো এটাকে আমাদের দুটো পার্টে অঙ্কটা করতে হবে। তো আশা করি এই জিনিসটা তোমাদের বোঝা গেল। তো আমরা এবার অঙ্কটা শুরু করি। তোমরা এখানে লিখে নাও যে ব্যাংকের ক্ষেত্রে এখানে কি হবে, অমল রায়, তাই তো? তাহলে ব্যাংকের ক্ষেত্রে অমল রায়ের সুদের হারটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আসল, অমল রায়ের আসল কত রেখেছিলেন? তোমরা বইয়ে দেখো, আসল বলেছে 2000 টাকা, 2000 টাকা, তাই তো? তারপরে বলেছে দেখো যে কত বছরের জন্য রেখেছেন সময়, সময় হচ্ছে টি দিয়ে বের করবো, টি সমান সমান কত, 3 বছর, তাই তো? আর হচ্ছে সুদ আসলে কত পেয়েছে, দেখো বলেছে যে তিনি সুদ আসলে পেয়েছে 3 বছর পর সুদ আসল পেয়েছে, সুদ আসলে পেয়েছে 2360 টাকা, তাই তো? তাহলে আমার এখানে সুদটা বের করতে হবে, সুদ আইটা বের করতে হবে, সুদ সুদ সমান সমান কত হবে, সুদ আসলের থেকে আসলটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি সুদটা পেয়ে যাব। তাহলে আমি এটা বিয়োগ করবো, 2360 মাইনাস 2000 টাকা যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে, 360 টাকা, 360 টাকা। এটা হলো আমার 3 বছরের সুদ পেয়েছেন তিনি, তাই তো? তাহলে যদি এবার আমাকে রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে, সুদের হার, সুদের হারটা আমাকে আমার বের করতে হবে। সুদের হার আমি আর ধরে নিই, তোমরা তো জানোই সুদের হারটাকে আমরা সবসময় কি দিয়ে লিখি, আর দিয়ে। আর সূত্রটা এবার তোমরা তো জানোই সরল সুদের ক্ষেত্রে সূত্রটা, তো সূত্রটা আমি একবার এখানে লিখে দিচ্ছি তোমাদের আবার, আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে যদি পি টি আর বাই 100 হয় তাহলে এখানে আমরা সূত্রটা একবার লিখে নেবো, আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে আই আই কত, আই হচ্ছে 360, পি কত, পি হচ্ছে আমাদের কত 2000, টি টি হচ্ছে 3 বছর, দেখো সময়ের আছে 3 বছর, আর আরটা আমাদের বের করতে হবে, তাহলে আর যা আছে তাই আমরা রেখে দিচ্ছি। এতটুকু বোঝা গেল আশা করি সবাই। এবার তোমরা দেখো এটাকে কাটাকাটি করবো, এই যে এই 1 0 এই একটা শূন্য, এবার এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে এই লাইনটা আমরা পরের লাইনটা যা আছে তাই লিখছি, 360 সমান সমান 20 ইন্টু 3 ইন্টু আর। তাহলে তোমরাই বলো যে 20 ইন্টু 3 এটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি, মানে বাঁদিকে নিয়ে আসি, তাহলে কি হবে? তাহলে এটা নিশ্চয়ই তোমরা জানো যে এটা নিচে বসবে, 360 বাই 20 ইন্টু 3 সমান সমান 8। তাহলে এটাকে যদি আমি কাটি, এই যে একটা শূন্য দেখো কেটে দিলাম, এবার এটাকে যদি 2 দিয়ে কাটি এটা কত হবে, 18। এটাকে যদি 3 দিয়ে কাটি কত হবে, 6। তাহলে তোমরা দেখো আর সমান সমান কত বেরোলো, 6%। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার 2000 টাকা 3 বছরের সুদের হার বেরোলো 6%। তাহলে এবার আমাকে বের করতে হবে পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে এটাকে আমি এই পাশে করি পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে তোমরা লেখো পোস্ট অফিসের ক্ষেত্রে, এখানে কি পশুপতি ঘোষ, এখানে লিখে নাও তোমরা পশুপতি ঘোষ। তাহলে এখানে পশুপতি ঘোষের ক্ষেত্রে তাহলে আসলটা কত হবে, আসল আসল এখানেও সেম, আসল সমান সমান পি। তোমরা তোমরা কিন্তু অবশ্যই এগুলো লিখে নেবে পরীক্ষায়, নাহলে কিন্তু আবার দেখবে নাম্বার কেটে দিয়েছে কোনো মাস্টারমশাই, তো অবশ্যই তোমরা এটা লিখে নেবে। সময় সময় সেম, সময় হচ্ছে টি, টি সমান সমান 3 বছর। এবার বইয়ে বলেছে দেখো সুদ আসল কত বলেছে, সুদ আসল 3 বছরে সুদ আসল পেয়েছে, সুদ আসল পেয়েছে দেখো 2480 টাকা। এবার তোমরাই বলো যদি এখান থেকে আমি সুদটা বের করতে চাই, সুদ কি করে বের করব? সুদ সুদ মানে আমরা আই চিহ্ন দিয়ে ভাবি, তাহলে সুদ আসল থেকে আসলটাকে আমরা বিয়োগ করলে পেয়ে যাবো সুদ। এটা তোমরা সবসময় মনে রাখবে, সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো সুদ। তাহলে এটাকে আমরা বিয়োগ করব, মাইনাস 2000। তাহলে এটা কত হবে, এটা হবে 480 টাকা। তাহলে আমরা সুদটা পেয়ে গেলাম যে 2000 টাকার 3 বছরের সুদ কত হবে, 480 টাকা, তাই তো? এবার আমরা বের করব হলো, আমাদের বের করতে হবে সুদের হার। তাহলে এটা লিখবে সুদের হার,
সুদের হারটাকে আমরা আর দিয়ে লিখি, তাহলে এটা আমাদের বের করতে হবে। তোমরা তো সূত্রটা জানোই, সরল সুদের সূত্রটা, তাহলে এতটুকু তোমরা লিখে নেবে, আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে আই এর জায়গায় আমাকে এই মানটা বসিয়ে দেবো। আই এর কত আছে 480, পি কত আছে, পি আছে 2000, ইন্টু টি কত আছে, টি আছে 3, আর কত আছে, আরটা আমাদের বের করতে হবে, তাই তো। আর এটা আছে নিচে কত আছে 100। তাহলে এবার আমরা কি করবো, কাটাকাটি করবো। তাহলে প্রথমে একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে কি থাকছে এখানে 20 ইন্টু 3 ইন্টু আর, তাহলে 480, এটাকে যা আছে তাই লিখছি, এখানে লিখছি 20 ইন্টু 3 ইন্টু আর, তাই তো। এবার তোমরাই বলো 20 ইন্টু 3টাকে যদি আমরা সমান সমানের এই পাশে নিয়ে চলে আসি, তাহলে কি থাকবে সমান সমানের, তাহলে এটা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে নিচে নিয়ে চলে এলাম 20 ইন্টু 3 সমান সমান আর। তাহলে এবার যদি আমরা এটাকে কাটি, এটাকে যদি কাটাকাটি করি তাহলে কি হবে, এই শূন্য কেটে দেবো, এই যে এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে 48কে 2 দিয়ে কাটলে 24, এটাকে কাটলে কত হবে 3, 3 8 24। তাহলে তোমরা দেখো এখানে কত বললো, এটা 8 সমান সমান 8, তাহলে 8 সমান সমান 8%। আশা করি এতটুকু সবার বোঝা গেল। অমূল্যবাবু ব্যাংকের ক্ষেত্রে 2000 টাকা দিয়ে 6% সুদে তিনি সুদ আসলে 2360 টাকা পেতেন। আর পশুপতি ঘোষ বাবু পোস্ট অফিসে যদি টাকা রাখতেন, তাহলে 2000 টাকা যদি রাখতো, সুদ আসলে 2480 টাকা, 8% যখন তিনি ইন্টারেস্ট পাবেন। এতটুকু আশা করি বোঝা গেল। প্রশ্নটা কি বলেছে, উত্তরটা কি লিখতে বলেছে, যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো। কি বলছে, অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা যদি অনুপাত নির্ণয় করি, এখানে উত্তর লিখতে হবে ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। অনুপাত কত হবে, তাহলে ব্যাংকের কত 6% আর পোস্ট অফিসের হলো 8%, তাহলে কত হবে 6:8। তোমরা দেখো ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত 6:8, তাই তো। 6টা হলো আমাদের আর মানে ব্যাংকের ক্ষেত্রে, আর 8টা হলো পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে এটাকে দেখো তোমরা, এটাকে 2 দিয়ে কাটাকাটি করে যায়, এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে আসবে 3, এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে কত আসবে 4। তাহলে আমরা এটাকে এখানে লিখে দিচ্ছি যে 3:4। এতটুকু আশা করি বোঝা গেল। তাহলে এটাই আমাদের হলো অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা এই অঙ্কটাকে ভালো করে করবে, এরকম অঙ্কই মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর আসে, তো আশা করি তোমরাও কমন পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে। প্রশ্ন নম্বর 15, একটি তাঁতি সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমবায় সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তো তোমরা জানো যে সরল সুদের হারটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আর। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, আরটা বের করতে হবে। আর তোমরা দেখো এবার কি বলছে, সমবায় সমিতির ধার কত করেছিল 15,000 টাকা। তাহলে পিটা কি, আমাদের পিটা হলো 15,000 টাকা। আর দেখো কি বলেছে, সময়টা বলেছে 5 বছর। সময় কত বলেছে 5 বছর, যে 5 বছর পর সেই ধার শোধ করতে সমবায় সমিতিকে 22,125 টাকা দিতে হলো। এর মানেটা হলো 5 বছর পরে সুদ আসলে তাকে 22,125 টাকা দিতে হলো। তাহলে সুদ আসল, সুদ আসল, সুদ আসলে কত সে শোধ করেছে 5 বছর পর, 22,125 টাকা। তাহলে বোঝা গেল। এবার যদি আমি প্রশ্নের ভাষায় লিখি, তাহলে আমরা এখানে কি লিখবো, আসল। আসল সমান সমান কত, এটা কিন্তু তোমাদের অবশ্যই লিখে নিতে হবে। আসল সমান সমান পি, পি কত বলেছে 15,000 টাকা টাকা। তারপরে কি সময় কত বলেছে, সময়, সময় বলেছে হলো টি, টি মানে হলো 5 বছর। তোমরা এখানে দেখো সুদ আসলে কি বলেছে, সুদ আসল, সুদ আসল বলেছে 22,125 টাকা। এবার তোমরা আগের অঙ্কগুলোতে লক্ষ্য করেছো যে আসল যদি জানা থাকে আর সুদ আসল যদি জানা থাকে,
তাহলে আমরা সুদটাকে কি করে বের করব? সুদ আসল বিয়োগ আসলটা বের করলে আমরা 5 বছরের যেটা সুদ নিয়েছে ব্যাংক থেকে সেটা বেরিয়ে যাবে। তাহলে তোমরা দেখো এবার সুদটা কি হবে? সুদকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? আই। তাহলে আমরা কি করব? সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো সুদটা। তাহলে 22,125 মাইনাস 15,000। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে তোমরা বলো? এটাকে আমরা রাফে বিয়োগ করে নেই। তোমরা দেখো 22,125 এটা কত? 15,000। তাহলে এটা যা আছে তাই, 0 থেকে 5 গেলে 5 হবে, 2, এটা 1, এটা অন্তত পক্ষে বলার দরকার নেই কি। এবার 2টা মানে কি? এখানে আমি তাহলে কি ধরবো? উপরে যদি ছোট থাকে আর নিচে যদি বড় থাকে তাহলে আমরা এখানে ধরবো এটাকে 1। 1 মানে কি? 1 মানে এটা হবে 12। তাহলে 12 থেকে 5 গেলে কত হবে? 12 থেকে 5 গেলে হবে 7। আর এখানে যেহেতু 1 ধরেছি তাহলে এখানে 1 আর 1 কত হবে? 2, তাহলে 0। তাহলে আমরা সুদ বাবদ পেলাম কত? 7,125 টাকা। তাহলে এটা হলো আমাদের সুদ। তাহলে সুদ পেয়ে গেলাম আমরা, সময় পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। এবার তোমরা তো জানোই যে আমাদের সরল সুদের সূত্রটা কি। তাহলে সরল সুদের সূত্রটা তোমরা লিখে ফেলো আমার সাথে। I সমান সমান PTR/100। তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। আই কত পেয়েছি? 7,125 টাকা। তোমরা এটা বসাও, 7,125 টাকা। পি কত? পি হলো 15,000 টাকা। 15,000 টাকা বসাও। টি কত? টি হলো 5 বছর, 5 বসাও। আর কত? আর আমাদের বের করতে হবে। তাহলে আর আমাদের বের করতে হবে, আর যা আছে তাই লিখে দিই। তাহলে এটা হবে 100। তাহলে এতটুকু বোঝা গেল তোমাদের। এইবার তোমরা এটাকে কি করবে? এটাকে আমাদের প্রথম কাজ হলো, এই যে নিচের একটা শূন্য কেটে দিলাম, উপরের একটা শূন্য কেটে দিলাম, আর একটা শূন্য কেটে দিলাম, আর একটা শূন্য কেটে দিলাম। তাহলে কত বেরোলো? এখানে তোমরা বাটা অবশ্যই দেবে। এবার আমরা কি করব? উপরে উপরে আছে হলো 150 ইন্টু 5 ইন্টু আর। তাহলে এটাকে আমরা আরেকবার লিখে নিই ফ্রেশ করে। 7,125 সমান সমান 150 ইন্টু 5 ইন্টু আর। তাহলে আমাদের আর এর মানটা লাগবে। তাহলে এ পাশে শুধু, ডান পাশে আমাদের শুধু আরটা থাকবে, আর বাকিগুলো কি হবে? বা পাশে চলে আসবে। তাহলে তোমরা এটা জানো যে বা পাশে চলে আসলে কোথায় আমাদের লিখতে হয়? এটা আমাদের নিচে লিখতে হবে। নিচে কোথায় লিখবো? 150 ইন্টু 5 সমান সমান কত? 8। এটাকে আমাদের কি করতে হবে? এবার আমরা এটাকে কাটাকাটি করব। তাহলে যদি আমরা কাটাকাটি করি, সবার প্রথমে কি দিয়ে কাটবো? যদি 5 দিয়ে কাটি, এটা আমরা প্রথমে 5 দিয়ে কাটবো। 5 5 অক্ষে 5। এটাকে আমরা তাহলে সাইডে ভাগ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। 7,125 ভাগ 5, তাহলে কত? 5 অক্ষে 5, কত থাকবে? 2। তারপরে এখানে একটা 1 নামাবো, 1, 4 5 20। আর কত থাকবে এখানে? 1 বিয়োগ করবো, এটা 1। তারপরে এটা কত নামাবো? 2, এখান থেকে 2 নামালাম। তাহলে কত? 5 দোকানে 10। তাহলে কত হবে? 12 থেকে 10 গেলে হবে 2। তাহলে এখানে কত? এটা 5 নামাবো। তাহলে কত হবে? 5 5 25। আশা করি তোমরা ভাগটা সবাই করতে পারো, ভাগটা তোমরা বুঝেছো সবাই। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত আসবে? 1,425। 1,425। এবার দেখো এটাকে আবার কাটা যায়। এটাকে আমরা কি দিয়ে কাটতে পারি? 150কে আমরা 5 দিয়ে কাটতে পারি। 150কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 30 হবে। 3 5 15। তাহলে এটাকে আমরা আগে 5 দিয়ে কেটে দিই, 30। আচ্ছা, এটাকে তাহলে আমরা আবার 5 দিয়ে রাফে ভাগ করি। এটা কত আছে? 5, 1,425। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 দোকানে কত হবে? 10। তাহলে 14 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 4। এখানে কত নামাবো? এটা 2। তাহলে এটা যদি হয় তাহলে কত হবে? 5 8 40। তারপরে কত থাকে? 2। এটাকে যদি আবার 5 দিয়ে নামাই এখানে 25 থাকবে। তাহলে কত হবে? 5 5 25। তাহলে আশা করি তোমরা এই ভাগটা বুঝতে পারলে। তাহলে এটাকে যদি এবার আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে? এখানে 285। এবার তোমরা দেখো এটাকে আবার 5 দিয়ে কাটে যায়। তো এক কাজ করি, এটাকে পরের লাইনে আরেকবার লিখে নিই। 30/285 বাই আর। এবার এটাকে যদি আমি 5 দিয়ে আবার কাটি তাহলে কি হবে? তোমরা দেখো 5 6 30। আর 285কে যদি আমি আবার কাটি, এখানে আমি রাফটা করে নিই, 285। 85কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে?
5 5 25, আর কত থাকবে? 28 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 3। আর এই 5টা নামিয়ে দেবো, তাহলে কত হবে? 5 7 35। এবার এটাকে যদি 5 দিয়ে কাটি কত হবে? 57, তাই তো? 57/6। এটাকে আমরা কি দিয়ে কাটতে পারি? এটাকে আমরা 3 দিয়ে আবার কাটতে পারি। 3 দোকানে 6, আর এটা হবে 3 অক্ষে 3, 3 নং 27। তাহলে কত হলো? এটা আমাদের উত্তর। আর বেরোলো কত? 19/2। তাহলে আমরা এটাকে এই পাশে লিখি। তাহলে বা দিয়ে যদি লিখি 19/2 = আর, তাহলে এটাকে এইভাবে আমরা সাজিয়ে লিখি 19/2। এটাকে যদি আমরা পূর্ণবর্গ রূপে ভাঙি তাহলে কি হবে? 19 9 দোকানে কত? 9 দোকানে 18, হাতে কত থাকে? 1, একটা পয়েন্ট দেবো, পয়েন্টের জন্য এই যে একটা শূন্য নামালাম, তাহলে কত হবে? 5 দোকানে 10। তাহলে কাটাকাটি এটা মিলে গেল। তাহলে সুতরাং আর সমান সমান কত? 9.5%। তাহলে বুঝতে পারলে, যদি ব্যক্তিটা 15,000 টাকা নেয় 5 বছর সময়ের জন্য, সুদ আসলে যদি তাকে 22,125 টাকা দিতে হয়, তাহলে তার সুদের হার হবে 9.5%। তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে এবার উত্তরটা আমাদের লিখতেই হবে, কিন্তু উত্তর আমাদের লিখতে হবে। উত্তর যদি আমরা না লিখি তাহলে কিন্তু পরীক্ষায় 1 নম্বর করে কেটে দেবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 9.5%। তাহলে এটাই আমাদের 15 নম্বর অঙ্কটা। তোমরা দেখে নেবে। যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টে কমেন্ট করবে। তাহলে এবার আমরা করবো 16 নম্বর অঙ্কটা। তোমরা 16 নম্বর অঙ্কটা দেখে নেবে। 16 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 15 নম্বরটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো 15 আর 16 তোমরা স্টার মার্ক দিয়ে দেবে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। 16 নম্বরটা আমরা শুরু করি। এখানে দেখো কি বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। তাহলে আসলাম চাচা 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছু অংশ ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। তাহলে জমা রেখে দিলেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 5% ও 6%। তবে তিনি কোথায় কত টাকা রেখেছেন? এবার কথা হলো, যেটা আমাদের জানতে চেয়েছে সেটা হলো আসলাম চাচা যে 1 লাখ টাকাটা পেয়েছে, সেই 1 লাখ টাকার মধ্যে ব্যাংকে কত টাকা রেখেছে, পোস্ট অফিসে কত টাকা রেখেছে। তাহলে আমরা যদি একটু রাফে বুঝে নেই, মনে করো আসলাম চাচা 1 লাখ টাকা পেয়েছেন অবসরের সময়, 1 লাখ টাকা পেয়েছেন। 1 লাখ টাকায় 5টা শূন্য হবে, 1টা 2টো 5টা। তো মনে করি যে একটা অংশ রেখেছেন তিনি ব্যাংকে, একটা অংশ রেখেছেন পোস্ট অফিসে। মনে করি এই অংশটা রেখেছে ব্যাংকে আর এই অংশটা রেখেছে পোস্ট অফিসে। এই অংশটা রেখেছে পোস্ট অফিসে। তাহলে আমরা জানি যে ব্যাংকে কত টাকা রেখেছে, পোস্ট অফিসে কত টাকা রেখেছে, আমরা কি জানি? আমরা জানি না কত টাকা রেখেছে। কিন্তু আমরা জানি যেটা, যে প্রতি বছর সুদ বাবদ, মানে এখান থেকেও সুদ, এখান থেকেও সুদ, সুদ বাবদ তিনি যেই টাকাটা পান সেটা হলো 5,400 টাকা। এটা হলো তিনি সুদ বাবদ পান, এটা জানা আছে। কিন্তু সুদের হার পোস্ট অফিসে দেয় 5% সুদে দেয়, আর ব্যাংকে 5% সুদে দেয়, আর পোস্ট অফিসে যেটা দেয় সেটা হলো 6% সুদ দেয়। তাহলে বোঝা গেল। এই জিনিসটা একবার দেখবে, আসলাম চাচা 1 লাখ টাকা পেয়েছে, কিছু টাকা ব্যাংকে রেখেছে, কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে, আর সেখান থেকে যেটা 5%, ব্যাংক থেকে 5% সরল সুদে কিছু একটা টাকা পায়, পোস্ট অফিস থেকে এত টাকা, কিছু 6% সুদে কিছু টাকা একটা টাকা পায়, যেটা হলো এই টাকাটা তিনি বার্ষিক পায়। তো আমাদের কাছে জানতে চেয়েছে যে ব্যাংকে কত টাকা রেখেছে আর পোস্ট অফিসে কত টাকা রেখেছে। এবার তোমরা বলো, যদি আমি মনে করি যে আসলাম চাচা ব্যাংকে রেখেছে 30,000 টাকা, তাহলে পোস্ট অফিসে তিনি কত টাকা রেখেছেন? তোমরা তাহলে বলতে পারবে পোস্ট অফিসে কত টাকা রেখেছেন। তাহলে ব্যাংকে যদি 30,000 টাকা রাখে, টোটাল টাকা 1 লাখ টাকার মধ্যে ব্যাংকে যদি 30,000 রাখে, তাহলে পোস্ট অফিসে কত রাখবে? 70,000 টাকা। 70,000 টাকা। তাহলে এটা আমরা কি করে বের করলাম? এটা আমরা বের করলাম এটা থেকে এটা মাইনাস করে। তাহলে 1 লাখ টাকা থেকে 1 লাখ টাকা থেকে যদি আমি 30,000 মাইনাস করি, 30,000 মাইনাস করি, তাহলে গিয়ে দাঁড়াবে আমার 70,000 টাকা। কিন্তু আমরা এটা জানি না, এটা আমরা ধরে নিলাম। তাহলে
এবার যদি আমি এখানে ধরি যে ব্যাংকে রেখেছেন হলো এক্স টাকা, তাহলে ব্যাংকে যদি রাখি এক্স টাকা, তাহলে পোস্ট অফিসে সে কত টাকা রাখবে? পোস্ট অফিসে কি হবে তাহলে 1,00,000 মাইনাস এক্স টাকা, কারণ তার টোটাল টাকার অংশটা হলো 1,00,000 টাকা, তার থেকে কিছু অংশ রেখে দিয়েছে এক্স টাকা, এক্স টাকা আমরা ধরলাম কিছুটা, তাহলে টোটালটার থেকে এক্স মাইনাস করলে আমাদের হবে 1,00,000 মাইনাস এক্স, 1,00,000 মাইনাস এক্স। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এটাই জানতে চাইছে যে এক্সটা কত হবে, এটাতে কত টাকা রেখেছে, এটাতে কত টাকা রেখেছে। তো আশা করি তোমরা এই জিনিসটা সংক্ষেপে বুঝতে পারলে। এবার আমরা এটাকে অঙ্কের ভাষায় করব। তাহলে আমরা লিখি আসলাম চাচা অবসর গ্রহণের সময় 1,00,000 টাকা পেয়েছেন। 1,00,000 টাকা কটা শূন্য হয়? 5টা শূন্য হয়। 1,00,000 টাকা পেয়েছেন, 1,00,000 টাকা পেয়েছেন, এতটুকু তো বলে দেওয়া আছে 1,00,000 টাকা পেয়েছেন। এবার তিনি ব্যাংকে কত টাকা রেখেছে তাহলে তো আমরা জানি না, তাহলে আমরা কি লিখবো? ব্যাংকে কত টাকা পেয়েছে, তাহলে লিখি হলো মনে করি ব্যাংকে তিনি এক্স টাকা রেখেছেন, তাই তো? তাহলে ব্যাংকে যদি এক্স টাকা হয়, তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছেন? পোস্ট অফিসে তিনি, তাহলে কি হবে? এই যে টোটাল যেটা টাকা আছে 1,00,000 টাকা, 1,00,000 টাকার মধ্যে যদি এক্স টাকা চলে যায়, তাহলে কত হবে? এটা 1,00,000 মাইনাস এক্স টাকা। এটা আরেকবার আমি বলছি যে এটা এক্স মাইনাস কেন হলো। মনে করো যে 1,00,000 টাকা, মনে করো 1,000 টাকা, 1,000 টাকার মধ্যে যদি মনে করো ব্যাংকে 700 টাকা দিয়ে দিই, তাহলে পোস্ট অফিসের জন্য কত থাকবে? 300 টাকা। তো এটা হলো কি বললাম, যে এটার থেকে এটাকে আমরা বিয়োগ করলাম, যে 1,000-এর থেকে 700-কে আমরা বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে কত হবে? 300। এটাই তো, এখানে তো আমরা জানি না কত টাকা দিয়েছে, তাই আমরা এখানে ধরে নিলাম এক্স টাকা দিয়েছে, ব্যাংকে জমা রেখেছে এক্স টাকা। তাহলে এক্স টাকা যদি হয়, তাহলে এটা কি হবে? এখান থেকে এটা 1,000 মাইনাস এক্স, এই তো। তাহলে এটাই বোঝা গেল, এটাই আমি করেছি যে এখানে এক্স টাকা দিয়েছে, এখান থেকে এক্স মাইনাস এত টাকা করলাম। তাহলে ব্যাংকের ক্ষেত্রে যেটা হবে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসলটা কি হবে? ব্যাংকের ক্ষেত্রে আসল সমান সমান হলো পি সমান সমান কত? ব্যাংকের ক্ষেত্রে আসল হলো পি, তারপরে টি সময়টা কি? ব্যাংকের ক্ষেত্রে সময় হচ্ছে টি মানে হলো বলছে প্রতি বছর, মানে 1 বছর। আর হচ্ছে সুদের হারটা কত? সুদের হার হচ্ছে আর, তাহলে আর সমান সমান ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে 5%। তাহলে আমাদের এখানে বের করতে হবে সুদটা বের করতে হবে। তাহলে সুদটা আমাদের বের করতে হবে আই সমান সমান এটা বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলাটা বসিয়ে দেবো আই সমান সমান PTR/100, তাই তো? তাহলে পি এখানে কত? পি সমান সমান হচ্ছে এক্স, টি কত? টি হচ্ছে 1, সুদের হার কত? 5% ডিভাইডেড বাই 100। তাহলে এটা কি হবে? এটা হবে, আমরা এটাকে যদি 5 দিয়ে কাটি, তাহলে এটা হবে 5×100। তাহলে এটাকে আমরা লিখতে পারি x/20। এতটুকু বোঝা গেল? তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হলো x/20। এবার আমরা করব পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে। পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে? তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রেও আমাদের সুদ বের করতে হবে। সুদটার প্রথমে আমরা ফর্মুলাটা জানি, ওটা লিখে নিই। আই সমান সমান PTR/100। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে আসলটা কি? আসলটা লিখে নিই। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল মানে হচ্ছে পি সমান সমান পোস্ট অফিসের ক্ষেত্রে হচ্ছে আসল, এই যে এটা 1,00,000 মাইনাস এক্স, 1,00,000 মাইনাস এক্স। সময়টা দেখবি কি হবে? সময় হচ্ছে টি, এটা আমাদের এখানেও হবে 1 বছর। এরপরে কি? সুদের হার
দেখবে সুদের হারটা কি আছে, সুদের হার, সুদের হারটাকে আমরা কি দিয়ে লিখি, আর। আর মানে কত, আর মানে হচ্ছে দেওয়া আছে দেখো 6%। এরপরে এখানে আমাদের কি বের করতে হবে, ঠিক সুদ বের করতে হবে। সুদ মানে কি, আই, তাহলে আই বের করতে হবে। তাহলে এই যে আই, এবার ফর্মুলাটা তো লেখাই আছে, এবার আমরা মানগুলো বসাবো। মানগুলো কি, পি, পি সমান সমান কি 1 লাখ, 1 লাখ মাইনাস এক্স, টি, টি সমান সমান কত 1, আর আর মানে 6/100। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমাদের কাজ হলো, এটাকে আমাদের কাজ এই যে 6 আছে 6 দিয়ে, আচ্ছা আগে আগে আমরা এটাকে কেটে নিই। এটা আমরা কি করব, প্রথমে এটাকে আমরা কেটে নিই। এটাকে কত 50 করে নিই, 2 দিয়ে কাটি, এটাকে 3 দিয়ে কাটি। তাহলে যদি 3 দিয়ে কাটি তাহলে কি হবে, এটাকে 3 লাখ হবে, তাই তো। এটাকে আমরা এইভাবে গুণ করি, 1 2 3 4 5, 1 লাখে 5টা শূন্য হয়, তোমরা ভালো করে জেনে রাখবে, তাহলে হবে 50, তাই তো। তাহলে এটাই বেরোলো সুদ। তাহলে দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ হচ্ছে এটা বেরোলো, আর ব্যাংকের ক্ষেত্রে সুদ বলছে এটা। এবার বলেছে, তোমরা বইটা আরেকবার লক্ষ্য করবে, এবার তোমরা ওই জায়গাটাতে দাগ দেবে যে সুদ বাবদ মোট তিনি 5,400 টাকা পান। তাহলে সুদ বাবদ কত টাকা পান, 5,400 টাকা। তাহলে প্রশ্নানুসারে আমাদের এবার লিখতে হবে, প্রশ্নানুসারে। তাহলে এখানে লিখি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি হবে, যে 1 লাখ টাকার ব্যাংকে রাখলে এত টাকা পায়, পোস্ট অফিসে রাখলে এত টাকা পায়, তার সুদ বাবদ তিনি পান বছরে 5,400 টাকা। তাহলে এটা আমাদের প্রশ্নানুসারে হবে x/20 প্লাস কত, 3 ইন্টু 1 লাখ, 1 লাখে 5টা শূন্য হয়, 5টা শূন্য দিয়েছি, মাইনাস x/50 সমান সমান কত, তাহলে কত সমান সমান 5,400 টাকা। এটা আমাদের প্রশ্নানুসারে হয়ে গেল। এবার আমাদের এই অঙ্কটাকে করতে হবে, করে এখান থেকে x এর মান বের করতে হবে। x এর মান বের করবো যেটা, সেটাই আমাদের আসল টাকা, তাই তো। এবার আমরা এটাকে যদি করি, x এর মান কি হবে, 20 আর 50 এর লসাগু কত, যদি আমি এখানে রাফি দেখাই, এখানে দেখাই 20 আর 50 এর লসাগু কি করে বের করবো। তাহলে 20 আর 50 এর লসাগু, এটাকে যদি আমি 5 দিয়ে করি, 4 4 5 20, 5 দোকানে 10, এটাকে যদি 2 দিয়ে করি, 2 দোকানে 4, 5 দোকানে 10, তাহলে কত হবে, 5 দোকানে 10, 5 10 50, 50 দোকানে 100। তাহলে আমাদের 100 হচ্ছে লসাগু। এতটুকু বোঝা গেল। এইবার লসাগু করার নিয়ম, এখানে যদি 20 থাকে, এখানে যা থাকবে সেটাকে আমরা এটা দিয়ে ভাগ ভাগ করব। তাহলে 100কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 100কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5 হবে, 5 20 100। তাহলে এই যে 5 20 100 হলো না, এটাকে আমরা আবার এই যে এটাকে তাহলে আমরা 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে 5x। তাহলে 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 100, তাহলে 2, তাহলে এটা হবে 2 ইন্টু 3 ইন্টু 1 লাখ, 1 লাখে 5টা শূন্য হয়, 4টে 5টা মাইনাস এক্স সমান সমান 5,400। এতটুকু বোঝা গেল, ক্লিয়ার। এবার কি করবো, এবার আমরা এই যে এটাকে গুণ করে দেবো 6 দিয়ে, তাহলে এটাকে আমরা এই পাশে লিখি। তোমাদের এটা সবার তোলা হয়ে গেছে তো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি এই পাশটা। তাহলে আমি এটা এই পাশে করছি, ঠিক আছে, এই যে এটা এই পাশে করছি। তাহলে এটা কি হবে, নিচে আমি 100 দিয়ে দিচ্ছি, 100, 5x প্লাস, এই যে দেখো 3 দোকানে 6, 6 দিয়ে এটাকে আমি গুণ করে দিচ্ছি। 6 দিয়ে গুণ করলে কত হবে, হবে হচ্ছে 6 লাখ। 5টা শূন্য দিয়ে দিয়েছে, মাইনাস কত, এই যে 3 দোকানে 6, 6 এর সাথে এটা কত করব, x করব না, তাহলে কত হবে, 6 এর সাথে x গুণ করলে 6x = কত, 5,400। তাহলে এখানে বা লিখে দিচ্ছি, তোমরা বা লিখবে অবশ্যই। এবার এই যে 100টা আছে, এটাকে আমি এই পাশে নিয়ে যাব, সমান সমানের এই পাশে নিয়ে যাব। তাহলে 100টাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, গুণ হবে। এই 100টাকে আমরা এটার সাথে গুণ করে দেবো, তাহলে কি হবে 5x প্লাস 6 লাখ, 3 4 5 মাইনাস 6x সমান সমান, এই 100টাকে যদি এখানে গুণ করি তাহলে কি হবে, এটার সাথে 2টা শূন্য গুণ হবে, 54, তারপরে 2টা এই যে 2টা শূন্য, এই 2টা শূন্য গিয়ে এখানে বসবে, এটা হলো 5,40,000। তাহলে এবার দেখো এখানে -6 আছে, এখানে +x আছে, তো প্লাসে মাইনাসে আমরা কি জানি, মাইনাস। তাহলে বড়টার চিহ্ন যেটা আছে মাইনাস, সেটা আগে দিয়ে দিলাম।
তাহলে 6x এর থেকে 5x মাইনাস গেলে কত হবে? x দিয়ে দিলাম, সমান সমান দিয়ে দিলাম। এবার দেখো এই যে 6 লাখটাকে আমি সমান সমানের এই পাশে নিয়ে যাবো। তাহলে সমান সমানের এই পাশে আগে নিয়ে গেলে কি হবে? এটাকে আগে বসিয়ে দিই, 4টা শূন্য দিয়ে দিলাম। এবার 6 লাখে কত? 5টা শূন্য, 1টা 2টো 3টে 4টা 5টা। তাহলে যদি 5টা শূন্য হয় তাহলে এখানে কত? মাইনাস এক্স যা আছে তাই। এবার এটার থেকে 54,000 মানে 6 লাখের থেকে 5,40,000 বিয়োগ করলে কি হবে? তাহলে আমরা একটু রাফে দেখে নিই, এখানে দেখে নিচ্ছি। 6 লাখের থেকে 6 লাখ যদি হয় 4 5 এখান থেকে, তাহলে কত হবে? এটা হবে 54, 1টা 2টো 3টে 4টা, তাই তো? এটা শূন্য, এটা নামালাম, এটা শূন্য, এটা নামালাম, এটা শূন্য, এটা নামালাম, এটা শূন্য, এটা নামালাম। আবার 10 এর থেকে এটা যদি শূন্য আছে তাহলে এটাকে কি ধরবো? 1। 10 এর থেকে 4 গেলে 6, এখানে 1 গেলে তাহলে কত হবে? 60,000 মাইনাস 60,000। তাহলে এই যে এই মাইনাসটা আর এই মাইনাসটা কি আমরা কেটে দেবো, তাহলে কি হবে? x সমান সমান 60,000 মানে 60,000 টাকা। তাহলে আমরা x এর মানটা বের হয়ে গেল 60,000 টাকা। তাহলে অবসর নেওয়ার সময় আসলাম চাচা যদি 1 লাখ টাকা পেয়ে থাকেন, তাহলে ব্যাংকে তিনি রেখেছেন কত? 60,000 টাকা। আর পোস্ট অফিসে রেখেছেন কত? 1 লাখ মাইনাস 60,000 মানে 40,000 টাকা। তাহলে আমরা এখানে উত্তর লিখবো, আমরা লিখবো এখানে তিনি ব্যাংকে রেখেছেন 60,000 টাকা, 60,000 টাকা। আর পোস্ট অফিসে রেখেছেন, পোস্ট অফিসে কত রেখেছেন? পোস্ট অফিসে তাহলে কি 1 লাখের থেকে 60,000 টাকা বিয়োগ করলে কত? 1 লাখ মাইনাস 60,000, তাহলে কত হবে? 40,000 টাকা। তাহলে এটাই উত্তর। তাহলে আসলাম চাচা যদি 1 লাখ টাকা অবসরের সময় পেয়ে থাকে, তাহলে তিনি ব্যাংকে রেখেছেন 60,000 টাকা আর পোস্ট অফিসে রেখেছেন 40,000 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো হয়ে গেল। তাহলে আমি বলেছিলাম যে 13, 14, 15, 16, তো এই 4টা অঙ্ক খুবই কমন অঙ্ক। তো এই 4টা অঙ্ক তোমরা ভালো করে পড়বে। আর যদি কারো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যেগুলো অসুবিধা হবে সেগুলো আবার করে দেবো। তো আজকের জন্য এতটুকুই শেষ। আবার আমরা পরের ভিডিওতে বাকি যে অঙ্কগুলো আছে সরল সুদ কষার সেগুলো আমরা করব।